শিক্ষার্থীরা, আমি রেশমা আক্তার, নামাটি আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, দেবদুয়ার, ঢাকা। আমি আজকে অনলাইন ক্লাসের জন্য তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আমাদের সহযোগিতা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র একটি ক্লাস নিল। নিশ্চয়ই তোমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তবর্ণ, সেখানে তোমরা জানো এটার মধ্যে দুটি অংশ আছে, একটা হলো গদ্য আর একটা হলো পদ্য। আমি আজকে তোমাদের গদ্য অংশ সেখান থেকে একটি পাঠ নিব, যেটা তোমরা পড়লে বুঝতে পারবা যেখানে কি আছে। আমি সে সম্পর্কে আজকে তোমাদের কিছু বলবো। এখন তার আগে আমি একটা ছবি দেখাবো, যে তা দেখলে তোমরা বুঝতে পারবো আমি তোমাদের সেই গদ্যাংশের কোন অংশটা পড়াবো। একটু খেয়াল করে যে আমরা এখানে একটা ছবি দেখতেছি, ওই ছবিটা নিশ্চয়ই বুঝতে পারছো এই ছবিটা হলো বাংলা নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে তোমরা অবশ্যই জানো যে তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে একটি গল্প আছে রোকেয়া সাখাওয়াত হোসেন। সেই গল্পটি সম্পর্কে আজকে আমি বলবো। দেখো সে গল্প শিরোনামটা আমি করে লিখেছি, তোমরা কেন এবং কি সেটা লেখিকাকে সেটা আমি লিখছি, রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে এই যে গল্পটা হলো আমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন, লেখিকা হলেন সেলিনা হোসেন। এখন আমরা লেখিকা সম্পর্কে কিছু জানবো, যে সে কি তার বিভিন্ন গ্রন্থ, তার জন্ম, তারপরে তার পরিচয় সম্পর্কে। সেলিনা হোসেন রাজশাহীতে 14 জুন 1947 সালে জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস হল লক্ষ্মীপুর জেলা। তাহলে আমরা আরো জানবো যে তার পিতার নাম একে মোশাররফ হোসেন, মাতা মরিয়ম নেসা। এখন এই যে লেখিকা সুনামধন্য লেখিকা, তার বিভিন্ন ধরনের গ্রন্থ আছে, তার জীবন পরিচিত আছে। তিনি 1962 সালে রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি, আর 1964 সালে তিনি রাজশাহী মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং এরপরে বাংলা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত একজন ছিলেন কথা সাহিত্যিক হিসেবে পরিচিত। তার বিভিন্ন ধরনের গ্রন্থ আমরা লক্ষ্য করি, যেমন হাঙ্গর নদী, এই যে বিভিন্ন গ্রন্থ আছে সেগুলো আমরা বিভিন্নভাবে করে তার সম্পর্কে আমরা জানতে পারি। তিনি অবসর চাকরি ক্ষেত্রে থেকে বাংলা একাডেমি পরিচালক পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। যাই হোক, আমরা সেলিনা হোসেন সম্পর্কে আরো জানবো যে তিনি তার এই সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন পদচারণার কারণে তাকে বিভিন্ন একাডেমি থেকে অনেক ধরনের বাংলা একাডেমি পুরস্কার, আলাল পুরস্কার তাকে ভূষিত করা। ঠিক আছে, আমরা এই সেলিনা হোসেনের পরিচয় সম্পর্কে আমরা জানলাম। এখন তার যে লেখা সেটি আমরা যে তোমাদের পাঠ্য আছে সেটা সম্পর্কে আমরা জানবো। সেখানে যে তার নাম আছে রোকেয়া সাখাওয়াত হোসেন, আমরা তার সাথে অবশ্যই পরিচিত যে তিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। সেই নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়ে সেলিনা হোসেন যে লেখা লিখছেন তাতে আমরা দেখতে পাইতেছি এই যে বর্তমান সমাজে যে নারীরা যে বিভিন্ন ক্ষেত্রে পদচারণা করছে তার মূলেই রয়েছেন হল এই রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান। এখন আমরা সেই রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন বৃত্তান্ত সম্পর্কে সেলিনা হোসেনের লেখার মাধ্যমে আমরা সেটা জানব। এখন তোমরা একটু খেয়াল করো যে এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন কোথায় কোন জন্মগ্রহণ করেন তার পরিচয় সম্পর্কে আমরা এই পাঠের মাধ্যমে জানতে পারি। অর্থাৎ তিনি যে সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন সে সব তার লেখনের মাধ্যমে প্রকাশ হয়েছে, তার বিভিন্ন গ্রন্থ আছে, সেগুলা পরে পরে আমরা জানবো। আর তোমরা এই কাজগুলো ভালোভাবে করবে যাতে তোমরা কি করতে পারো, এই সেলিনা হোসেন এবং রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানতে পারো। কারণ
যুগে যে নারী শিক্ষার যে অবদান, সেটা কিন্তু এই রোকেয়া সাকাত হোসেনের কারণে আমরা এই নারী শিক্ষার অগ্রগতি দেখতে পাইতেছি। যে তিনি যে সময় জন্মগ্রহণ করছিলেন, তিনি কিন্তু তার সময় কিন্তু নারী শিক্ষার কোনো প্রচলন ছিল না। এখন আমরা রোকেয়া সাকাত হোসেনের জন্ম সম্পর্কে জানি। রোকেয়া সাকাত অর্থাৎ এই গল্পের মূল যে ধারণা, সেটা আমরা একটু করি। তুমি তোমাদের বইগুলো এবং সে বই থেকে জানতে পারবে যে বিষয়গুলো এখানে উল্লেখ আছে। বেগম রোকেয়া সাকাত হোসেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে পায়রাবন্দ গ্রামে তার পিতা জহুরুদ্দিন মোহাম্মদ আবু আলী সাহেব, তিনি তার বাবা ছিলেন ভূ সম্পত্তির অধিকারী। তার বাবার যে বাড়িটা, পৈতৃক বাড়ি, সেটা একটু 3.5 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ সেটা ছিল একটা জমির তার পরিবার। তাহলে দেখো, শেষ সময়ে তিনি যে লেখাপড়া করছেন, সে লেখাপড়া করতে যায় কিন্তু অনেক যুদ্ধ করতে হয়েছে। তাহলে আর বর্তমান যুগে আমরা কত সহজ কত আরাম অনায়াসে আমরা লেখাপড়া করতে পারতেছি। তার মধ্যে কারণ তোমরা বলতে পারো, হ্যাঁ, যে এই রোকেয়া সাকাত হোসেনের অবদান রয়েছে। কারণ সেই সময় যদি তিনি আমাদের জন্য এই নারী শিক্ষার প্রচলনটা না করতেন, তাহলে হয়তো আমরা কি করতে পারতাম না, যে এই নারীরা শিক্ষাক্ষেত্রে অগ্রসর হতে পারতেন না। অর্থাৎ সে সময় ছিল বেগম রোকেয়া সাকাত হোসেন যে সময় জন্মগ্রহণ করে, সেই সময়ে মুসলমানদের শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে ছিল। শিক্ষা দীক্ষা থেকে অনেক পিছিয়ে ছিল বলে সেখানে মুসলমানরা কোনো চাকরি ক্ষেত্রে ওই বিভিন্ন লেখাপড়ার ক্ষেত্রে তারা অগ্রসর হতে পারে। আর সেক্ষেত্রে পুরুষ মানুষের লেখাপড়া মুসলমানরা এগিয়ে যেতে পারে নাই। সেখানে মহিলাদের তো আরো পিছিয়ে ছিল। অর্থাৎ সেখানে পর্দা প্রথার একটা প্রশ্ন, অর্থাৎ মহিলারা ঘর থেকে বের হতে পারো না, তাদেরকে বন্দি অবস্থায়, আটক অবস্থায় রাখা হতো। কিন্তু এই নারীদের অগ্রদূত রোকেয়া সাকাত হোসেন কিন্তু সেটা সেই বাধা বিপত্তি অতিক্রম করে দেখো, সে সেই সময়ে 1880 সালে তার জন্ম। তারপরে তিনি শিক্ষা দীক্ষায় অগ্রসর হতে পেরেছেন। কারণ এর মনেই রয়েছে যে তিনি ছিলেন একজন স্বাবলম্বী, তিনি নিজের একটা জাতির প্রদর্শক হতে পারে দিকে তিনি চেষ্টা করেছেন। তাই তাকে নারী জাগরণে কি বলা হয়? অগ্রদূত বলা। এই যে রোকেয়া সাকাত হোসেন তারা লেখাপড়া করছে, তারপর যেভাবে লেখা হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করবো। তিনি যে তার বড় ভাই ছিল, তার বড় ভাই লেখাপড়া করার জন্য কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি করা হয়। তিনি দেখলেন যে তার 2 বোন করুণ মন্নেসা এবং রোকেয়া সাকাত হোসেন তারা লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী। তাই তিনি তার বেগম রোকেয়া সাকাত হোসেন করিমুন্নেসাকে তার বড় ভাই ইব্রাহিম সাহেব কি করলেন, তাদের লেখাপড়ার জন্য ব্যবস্থা করে দিলেন। তিনি বাড়িতে তাদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে লাগলেন। তারা শিক্ষা লাভ করতে লাগলো। তারপরে কি হলো, এই যে রোকেয়া সাকাত হোসেন তিনি তার বড় বোন করিমুন্নেসা তার সহযোগিতায় কি বলে বাংলা বিষয়, আমরা কলেজে বাংলা করতেছি, বাংলা ভাষা, বাংলা শিক্ষা কি করে গ্রহণ করেন তার বড় বোন করিমুন্নেসা কাছ থেকে। তাই যে রোকেয়া সাকাত হোসেনের বিভিন্ন গ্রন্থ আছে, তার মধ্যে মতিসুর প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এমনি অনেক গ্রন্থ আছে। তার রোকেয়া সাকাত হোসেন কি করছেন, তার বড় বোন করিমুন্নেসা সহযোগিতায় তিনি কি করতে পেরেছিলেন, বাংলা শিক্ষা লাভ করতে পেরেছিলেন। সেই সুবাদে তিনি তার বড় বোনের নামে তার মতিসুর দ্বিতীয় পত্র যে দ্বিতীয় খণ্ড বইটা, সেটা তার বড় বোনের নামে উৎসর্গ করে দিয়েছিলেন, যে বড় বাবা, আমি তোমারই সাহায্য সহযোগিতা কি করতে পেরেছি, এই বাংলা শিক্ষা শিক্ষিত করতে পেরেছি। দেখো, এই যে তারা এই কঠোর পরিশ্রমের মধ্যে কত বাধা বিপত্তি অতিক্রম করে সেই সময় তিনি কি করতে পেরেছিলেন, লেখাপড়া অগ্রসর হতে পেরেছিলেন। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখন কিন্তু আমাদের সেই কোনো বাধা বিপত্তি নাই। আমরা যদি চেষ্টা করি, অবশ্যই এখন সেই শিক্ষাকে আরো আধুনিক করে তুলতে পারি।
আছে, তাই না? তাহলে আমরা কিন্তু আরো বেশি বেশি লেখাপড়ার চেষ্টা করবো। তোমরা যেহেতু এই যে আমাদের কোনো বাধা বিপত্তি নেই, এই সময় যে তার আত্মীয় স্বজনরা ছিল ওকে সাহায্য, তারা তাকে তো ইংরেজি ও ফার্সি শিক্ষার প্রতি, উর্দু শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল, কিন্তু বাংলা শিক্ষার প্রতি তারা কোনো আগ্রহ ছিল না। অর্থাৎ তারা সেই সময় বাংলা শিক্ষার প্রতি তেমন যোগ ছিল না, তারা ইংরেজি শিক্ষাকে বেশি প্রাধান্য দিতেন। ঠিক এই সময়ে অল্প বয়সী এই কিশোরী রোকেয়া সাখাওয়াত হোসেন, একজন নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনকে কি করা হয়, মাত্র 18 বছর বয়সে তাকে বিয়ে দিতে বসছে। তার বিয়ে হয়েছিল বিহারের ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের। সেই বিয়ের পর তার স্বামী উৎসাহে উদ্দীপনায় তিনি সাহিত্য চর্চায় তিনি উৎসাহিত হয়ে পড়ে। সে সময় থেকে তিনি তার বাধা বিপত্তি থাকে না, আরও তিনি সাহিত্যের প্রতি অটল আগ্রহে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। এই যে বিষয়গুলো আমরা খেয়াল করতেছি, পড়াশোনা সভ্যতা, ইংরেজি, উর্দু সবকিছু তিনি একইভাবে কাজ করতে থাকে। তাহলে আমরা এই যে ভাষাগুলা দেখতেছি, শিখতেছি, করতেছি, এগুলা কিন্তু বাংলা ভাষার অবদানটা কিন্তু তার মহিলাদের যে শিক্ষার যে দিকগুলো আমরা করতেছি, এটা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তাহলে আমরা বলতে পারি সে সময় সে যদি এত কষ্ট, এত পরিশ্রম করে লেখাপড়াটা চালিয়ে যে আজ সে কি করছে, বিশ্ব সাহিত্য দরবারে তার নাম নারী জাগরণের অগ্রদূত, তাহলে আমরা কি পাবো না? অবশ্যই পাবো। তাহলে আমরা এই বইটা যে করতেছি, এখানে আমরা তার পরিচয় সম্পর্কে আরো জানবো যে সে কিভাবে ইংরেজি শিক্ষার সময় বাংলা শিক্ষা শিক্ষিত হয়েছে। যেটা সাহিত্য আত্মপ্রকাশ ঘটে 1902 সালে। সে নবপ্রভা পত্রিকায় তার প্রথম যে সাহিত্যটা রচনাটা প্রকাশিত হয় সেটা হল বিপাশা। তারপরে 1905 সালে তারপরে তারপরে দ্বিতীয় কৃতিয়া, সেটা হলো সুলতানাদের, এটা প্রকাশিত হয় 1905 সালে। এই সমস্ত রচনা থেকে আমরা জানতে পারি সেগুলো সুনামধন্য লেখিকা ছিলেন, বিভিন্ন বিষয়ে সে কি করছে, অগ্রসর হয়েছে। তা এই রচনার মধ্যে সুধী মহলে করেছিল দৃষ্টি আকর্ষণ হয়েছে। তিনি লেখাপড়া চালিয়ে যে সাহিত্য চর্চা অনেক এগিয়ে গেছেন, কিন্তু এই সাহিত্য চর্চা করতে যে তিনি এক সময় কি হলেন, রাত উদ্দীপনায় তিনি বিয়ের পরও সাহিত্য চর্চা করতে পেরেছিলেন, কিন্তু দেখা গেল 1909 সালে তার স্বামী সাখাওয়াত হোসেন মারা গেলেন। এতে কিন্তু দেখো আমরা দেখতে পাইতেছি তিনি কিন্তু তার এই যে স্বামী মারা যাওয়ার পরে সে কিন্তু তার সাহিত্য চর্চা থেকে কি করে নেয়, থেমে যায় নাই। সে তার সাহিত্যকে আরো প্রস্ফুটিত করার জন্য সে কি করছে, আমরা একটু লক্ষ্য করি, দেখো সে কি করছে, সে তার স্বামী মারা যাওয়ার পরে সে 1909 সালে সে ভাগলপুরে কি করলো, তার স্বামীর নামে একটি গার্লস স্কুল, মেয়েদের জন্য একটি স্কুল খুললে। সেখানে দেখা গেল প্রথমে কয়েকজন ছাত্রী ছিলেন, সেখানে মাত্র 5 জন ছাত্রী ছিল। এই অল্প সংখ্যক ছাত্রী নিয়ে তিনি কি করলেন, তার লেখাপড়াটা আস্তে আস্তে চালিয়ে যেতে লাগলেন, যে যাতে নারীদের তিনি শিক্ষায় শিক্ষিত করতেন। এরপর তিনি কি করলেন, তার সেই স্কুলটা, তার স্বামীর নামে যে স্কুল করেছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে স্কুলটা, সেটা 1911 সালে সে কলকাতায় স্থাপন করতে পারে। সে সময় সেখানে ছাত্রীর সংখ্যা ছিল মাত্র 8 জন। তাতেও তিনি থেমে থাকেননি, তিনি সেই ছাত্রীদের নিয়ে আরো আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো, আর ধীরে ধীরে সেখানে ছাত্রীর সংখ্যা আরো বাড়তে লাগলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি পরিশ্রম করা হয়, চেষ্টা করা হয়, তাহলে কোনো কাজে কিন্তু বিফলে যায় না, সফলতা অবশ্যই
অবশ্যই আসে। এখানে আমরা সেটাই দেখতেছি বেগম রোকেয়া যে তার স্বামীর উৎসাহে সে যে পথ প্রদর্শন হয়েছিল, তারপরে যে আস্তে আস্তে সাহিত্য সাধনার জন্য চেষ্টা করলো। তার স্বামী মারা যাওয়ার পরে তিনি সেটা থেকে বিরত হন, আর সে তার কার্য সে চালিয়ে যাচ্ছে। সেখানে আস্তে আস্তে সফলতার মুখ সে আরো উজ্জ্বল করে করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি বাঙালি মুসলমান শিক্ষিত করার জন্য যে কাজ করছেন, এখানে নারীদের শিক্ষার আলো এর জন্য তিনি ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তিনি আবেদন করছেন, যাতে মা বাবাকে বুঝিয়ে মেয়েদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা তিনি করছেন, যে তারা শিক্ষিত হবে, তারা প্রতিষ্ঠিত হবে, দেশের গৌরব হবে, করবে, নাম করবে। এজন্যই তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন বলে তাকে কি বলা হয়, নারী জাগরণের অগ্রদূত বলা হয়। আমরা বেগম রোকেয়া সাখাওয়াত সম্পর্কে আরো জানবো যে তিনি মেয়েদেরকে শিক্ষার পথে শিক্ষিত করেছেন, তাদেরকে স্বাবলম্বী করার জন্য তিনি নানানভাবে চেষ্টা করেছেন, যে একটা মেয়ে যে কোনো কাজেই সে সফলতা আনতে পারে, তার জন্য তাকে কি করতে হবে, শিক্ষিত হবে, স্বশিক্ষা শিক্ষা, তার নিজের চেষ্টা করে অবশ্যই সে তার কাজে সফলতা আনতে পারে। তাই এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে তাদেরকে লেখাপড়ার জন্য অগ্রসর করতে লাগে, নারীদের অগ্রগতি সৃষ্টি করে মেয়েরা ধীরে ধীরে শিক্ষার আলো গ্রহণ করতে পারে, যাতে তারা কি করতে পারে, শিক্ষিত হয়ে দেশকে সুশিক্ষা, দেশের মানুষকে আলোকিত করতে পারে, যে দেশের যে অন্ধকার নারীদের প্রতি যে অবিচার অনাচার ছিল সেটার থেকে তারা যেন পরিত্রাণ পেতে পারে। আর এই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1915 সালে নারীদের জন্য একটি সংগঠন তৈরি করে। সেই সংগঠনের উদ্দেশ্যটা ছিল যে নারীরা কি করবে, শিক্ষিত হবে, কারণ শিক্ষিত হলে সে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ আত্মনির্ভরশীল হলে সে শুধু পুরুষের উপর নির্ভর করবে না, সে নিজের বোধ শক্তি নিজে কিছু করার জন্য সে চেষ্টা করতে পারবে, এবং কি সে শিক্ষিত হয়ে দেশকে কিছু উপহার দিতে পারবে। যেমন রোকেয়া সাখাওয়াত শিক্ষিত হয়েছিল বিদায় সাহিত্যের সর্বক্ষেত্রে তার বড় পদচারণা ঘটেছে। তাহলে আপনার মেয়েদের যে শিক্ষা প্রয়োজন, এ কথাটি উপলব্ধি করতে পেরেছিলেন প্রথমে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, কারণ সে যদি সে সময় নারীদের এই শিক্ষা ব্যবস্থা প্রচলন না করতেন, হয়তো বা নারীরা কি করতে পারে, শিক্ষার আলোতে আলোকিত করতে পারতেন না। এই যে রোকেয়া সাখাওয়াত হোসেন সেই সময় তার বিভিন্ন সাহিত্যগুলো আমরা লক্ষ্য করি, কারণ রোকেয়া সাখাওয়াত হোসেনের যে সমস্ত লেখাগুলো আমরা লক্ষ্য করতেছি, তার মধ্যে রয়েছে প্রধান, আমরা আমাদের তার অনেকগুলো গ্রন্থ আছে, কিন্তু তোমাদের যে বই, এই বইয়ের মধ্যে যেখানে আছে মোটামুটি এটি তোমরা জানো, কারণ আমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা এখানে সৃজনশীল প্রশ্ন আসে বা অবজেক্টিভ আকারের প্রশ্নগুলো আসে, অবশ্যই আমাদের এই সম্পর্কে যেখানে আমাদের 5টি গ্রন্থের কথা আছে, সেগুলো মতিঝিল প্রথম পত্র, মতিঝিল দ্বিতীয় পত্র, আন্তর্জাতিক, এই যে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাইতেছি, তাহলে আমরা এই সম্পর্কে অবশ্যই জানি। কারণ আমরা যদি একটা গল্প সম্পর্কে সুস্পষ্ট ধারণা না দিতে পারি, তাহলে সেখানে কি হয়, সে গল্পের কোনো কিছু জানা যায় না, বোঝা যায় না। তাহলে সেই গল্পটা আগে তোমরা কি করবো, বাড়িতে সুন্দর করে বসে একদিক থেকে ভালোভাবে পড়বো, কারণ তার জীবনী সম্পর্কে যদি তুমি ভালোভাবে না পড়ো, তাহলে তখন সে কি করছে, কিভাবে তার লেখাপড়া চালিয়ে গেছে, কিন্তু বুঝতে পারো না। তাহলে ছোট্ট শিক্ষার্থী তোমরা অবশ্যই বাড়িতে বসে এই কাজগুলো করবা, কারণ এই যে বন্যা পরিস্থিতি, এর সময় কি হয়, আমরা প্রায় দীর্ঘ 1.5 বছরের বেশি আমরা বিভিন্ন শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত, কিন্তু আমরা কি করবো, যতই শিক্ষা থেকে বঞ্চিত, তবু আমরা সামান্য হলে যে অনলাইন যে কার্যক্রম, সেখানে আমরা যে ক্লাসগুলো হইতেছে তোমরা অবশ্যই সেটা চালিয়ে দেওয়া, সেখানে সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখো, যাতে তোমরা কি করতে পারো, বুঝতে পারো যে কোনটা
কোন স্যারে কোন ক্লাসগুলো লিখছি। আশা করি যে তোমরা সবাই এই বইটা বাড়িতে পুরোপুরি দেখতেছে তোমরা কি ক্লাসগুলো হচ্ছে, আর সেগুলো তোমরা বাড়িতে বইগুলো খুলে যদি দেখো যে এই যে রোকেয়া সাকাওয়াত হোসেন, তারপরে এই গল্পটা লিখছেন রোকেয়া লিখছেন সেলিনা হোসেন, তাহলে সেলিনা হোসেনের জন্ম সম্পর্কে তোমরা জানবা, তার পিতা মাতার সম্পর্কে জানবা, তার লেখাপড়ার জীবনী সম্পর্কে তোমরা জানতে পারবা। সেলিনা হোসেন লিখবেন রোকেয়া সাকাওয়াত হোসেনের জীবনী। তাহলে রোকেয়া সাকাওয়াত হোসেন কিভাবে যে নারীদের শিক্ষার জন্য তিনি অগ্রসর হলেন, যে নারীদেরকে তিনি কিভাবে লেখাপড়া উৎসাহিত করলেন, সেই ছোট বাধা বিপত্তি অতিক্রম করে যে তিনি নারীদেরকে এই বর্তমান অবস্থায় আনতে পেরেছেন, এর জন্য অবদান হলো বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের। তাহলে আমরা এই যে নারীরা যদি আমরা পিছিয়ে না থেকে সে স্বতঃভাবে চেষ্টা করি তাহলে আমরা পাবো না, অবশ্যই পাবো। যে যে কাজ পুরুষরা পারে, পুরুষেরা পারে, সে কাজ মহিলা পারে, কিন্তু চেষ্টা করতে হবে। লেখাপড়া ছেলেরাও করতে পারে, মেয়েরা। আমাদের যে গল্পটা আমরা রোকেয়া সাকাওয়াত হোসেন, এটাই কিন্তু সে সময় কিন্তু ছেলেদের লেখাপড়া সুযোগ ছিল, কিন্তু মেয়েদের কোনো লেখাপড়ার সুযোগ ছিল না। এই বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন দেখো কি করছে, সেখানে রাত্রে গভীর অন্ধকারে মন চালিয়ে সে তার ভাইয়ের কাছ থেকে সে ইংরেজি শিখছিল আল্লাহ, তারপরে সে তার বাংলা শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ, সেটাও আমরা দেখতে পেলাম তার বোনের কাছ থেকে সে শিখছে। অর্থাৎ মনে আমাদের থাকতে হবে, লেখাপড়ার প্রতি আগ্রহ থাকতে হবে, উৎসাহ থাকতে হবে, তাহলে আমরা সে কাজটা আমরা করতে পারবো। কারণ পারি না জানি না কথা বলা যায়, কারণ বর্তমান যুগে লেখাপড়া করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে। তার মধ্যে নারীদের লেখাপড়া, আমরা যে গল্পটা বলা নারীদেরকে শিক্ষিত করার জন্য যে উৎসাহ উদ্দীপনা, সেটা কীভাবে হয়েছে সে সম্পর্কে আমরা বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের কাছ থেকে আমরা বুঝতে পারলাম। এই রোকেয়া সাকাওয়াত হোসেন একজন দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, নারী শিক্ষার অগ্রদূত তাকে বলা। তাহলে আমরা দেখতেছি এই বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনকে যে ভূমিকা দেওয়া হয়েছে সেটা কি, নারী শিক্ষা অগ্রদূত। এই যে অগ্রদূত সম্পর্কে আমরা অবশ্যই তত্ত্বদর্শক, নারীদের যে লেখাপড়ার প্রচলনটা, অর্থাৎ নারীরা যে লেখাপড়া, এই ধারণাটা তার মনে জাগ্রত হয়েছিল। তাই তিনি অনেক কষ্টে, অনেক পরিশ্রম, অনেক অক্লান্ত পরিশ্রম করে তিনি নারীদেরকে লেখাপড়ার জন্য ব্যবস্থা করেছেন। আর সেই উদ্যোগেই তিনি তার স্বামী মারা যাওয়ার পরও তার স্বামীর নামে তিনি কী করছেন, সেই স্কুল প্রতিষ্ঠা করছে। তাহলে সে যদি সে স্বামী মারা যাওয়ার পর যদি তার সেই উৎসাহ উদ্দীপনা সে হারিয়ে যেত, তাহলে কিন্তু সে পারত না। অর্থাৎ সে লেখাপড়া করছিল, শিক্ষিত হয়েছিল, সে বুঝতে পারছে যে না, নারীদেরও নারীরাও কী করতে পারে, যে কোনো কাজ করতে পারে। সে সুবাদেই তিনি অনেক শত শত বাধা বিপত্তি অতিক্রম করে সে কী করলো, তার স্বামীর নামে স্কুলটা আমরা শিক্ষা করছি, তাই না? দেখো সেখানে কত অল্প সংখ্যক শিক্ষার্থী ছাত্র মাত্র পাওয়া যাচ্ছে, তারপরে সে ফাইনাল থেকে, কিন্তু এখানে দেখো হাজার হাজার লাখ লাখ নারী মেয়েরা লেখাপড়া করিতেছে। তাহলে এই যে অবদানগুলো তার বেগম রোকেয়া সাকাওয়াত, সেই সময় সে যদি নারীদের জন্য শিক্ষা প্রচলনটা না করতো, তাহলে আজ এই শিক্ষা নারীরা হয়তো বা দেখতে পারবো না। সেই কারণে বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনকে কি বলা হয়, নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তাহলে আমরাও কিন্তু সেই নারী, আমরাও কিন্তু পারি। তাহলে মনে রাখবে যে আমরা এই লেখাপড়া চালিয়ে দেশের জন্য অনেক কিছু করতে পারে। তাহলে আমরা ফিরে থাকবো কেন, আমরাও লেখাপড়া চালিয়ে দেশের উন্নয়ন করবো, সাহিত্য রচনা করবো, ঠিক আছে না? তাহলে আমরা এই যে বেগম রোকেয়া সাকাওয়াত হোসেন নারীদের যে স্কুল প্রতিষ্ঠা করেছেন, তিনি এটা বেগম রোকেয়া সাকাওয়াত হোসেনের সকল লেখার মধ্যে দুটি দিক লক্ষ্য করা যায়। একটা হলো তিনি কি করছেন, স্কুল প্রতিষ্ঠা করছেন, শিক্ষার ব্যবস্থা করছেন। আরেকটা কি আছে যে সেখানে তিনি নারী মুক্তির পথ প্রদর্শক করেছেন। নারী মুক্তি, হ্যাঁ, যারা আগে অবহেলা বঞ্চিত থাকতো, তিনি শিক্ষিত হয়ে
যে তাহলে সে তার অধিকার থেকে তার অধিকারটা সে আদায় করে নিতে, বঞ্চিত নারীদের সেই অবহেলা থেকে মুক্তি দিয়েছে। তাহলে নারী মুক্তি সফলতা তিনি ছিলেন। তাহলে আমরা এই যে সুনামধন্য লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে লিখছেন হলো সেলিনা হোসেন। তাহলে তার যে বিভিন্ন দিকে তার জ্ঞানের প্রতিভা প্রস্তুত রয়েছে, সেটা সেলিনা হোসেন বিভিন্নভাবে সেটা মানুষের মাঝে মানুষের মাঝে উপস্থাপন করে বেগম রোকেয়া জীবনী কাহিনী এখানে উপস্থাপন করছে। এই মহিষী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন কত সালে? 1932 সালে 19 অক্টোবর 9 ডিসেম্বর কলকাতায় ইন্তিকাল করে। তাহলে দেখছো কত বছর আগে তিনি নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা তিনি করেছিলেন, অর্থাৎ তিনি শিক্ষিত হতে পেরেছিলেন বলেই কিন্তু তিনি নারীদের জন্য এই শিক্ষার পথ তৈরি করতে পেরেছিলেন। তিনি যদি নিজে যত কষ্ট হোক লেখাপড়া না করতে পারতেন তাহলে কিন্তু এই কাজটা তিনি করতে পারতেন না। আমার মনে হয় আমরা নারী আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা কি করতে পারবো? এই তার মধ্যে আমরা বিভিন্ন দিকে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দেশকে আরো উন্নয়নের পথে এগিয়ে নিতে পারি। যেমন জননেত্রী শেখ হাসিনা, সে কি একজন নারী না? সে কি করতেছে? দেশ শাসন করতেছে। তাহলে একজন নারী কিন্তু সব কিছু পারে, সে মাতা হতে পারে, দেশ শাসন করতে পারে। তাহলে নারীটা পারে না কিন্তু তারা সব ক্ষেত্রে পদচালনা তাদের আছে। তাহলে সংসার থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীদের অবদান রয়েছে। সেক্ষেত্রে তারা বিভিন্ন বিষয়ে তাদের হাতের ছোঁয়া স্পর্শে সব কিছু আলোকিত হতে পারে। সে সুবাদে তোমরা কি করবে? ভালো করে লেখাপড়া, নারী বলে অবহেলিত না হয়ে তোমরা নিজেরা ভালো করে লেখাপড়া করো, তাহলে তোমরা নিজেরা প্রতিষ্ঠিত হও, স্বাবলম্বী হও, অন্যের ধার না ধীরে নিজে কিছু করার জন্য চেষ্টা করো। এটাই হলো যে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যে স্বাবলম্বী হওয়ার জন্য যে তিনি ইচ্ছা করেছেন যে মেয়েরা নিজেরাই একটা কিছু করে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করি। তাহলে আমরা এই যে গল্পটা করলাম, তোমরা নিশ্চয়ই এখান থেকে অনেক কিছু শিখছো। কি কি শিখছো? যে বেগম রোকেয়ার জন্ম, তার পরিচয়, তারপরে আমরা যে তার গ্রন্থের সংখ্যা গ্রন্থ সম্পর্কে জানলাম, তার বিবাহিত জীবন সম্পর্কে জানলাম, কীভাবে সে স্কুল প্রতিষ্ঠা করলো সেটাও আমরা কিন্তু এই গল্পের মাধ্যমে বুঝতে পারছি। তাহলে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় কয় ধরনের প্রশ্ন থাকে বলতে পারো? হ্যাঁ, 2 ধরনের প্রশ্ন। একটা হলো রচনামূলক, তার সৃজনশীল, আর একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন। আমরা এই গল্পটা যদি করি তাহলে যে কোনো সৃজনশীল আসলে আমরা কারণ একটা গল্প যদি মূল ভাব জানা থাকে তাহলে সেই গল্প যেটাই আসলে সৃজনশীল সেখান থেকে আমরা কি করতে পারবো? লিখতে পারবো। আমাদের মেইন উদ্দেশ্য আমরা যে ক্লাস নিতেছি এই গল্পটা বলে যাতে তোমরা সৃজনশীল ও নির্বাচনী প্রশ্নের উত্তর দিতে পারো। তাহলে যে এই গল্পটা আমরা রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে জানলাম, এখন যে কোনো প্রশ্ন যেভাবে আসে কি করতে পারবো? আমরা উত্তরগুলো দিতে পারবো যে রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনীটা আমরা জানলাম। আর ঠিক বহু নির্বাচনী যে প্রশ্ন আছে এখান থেকে আমরা কি করতে পারি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের যে সমস্ত তার জন্ম, তার মৃত্যু, তার বিবাহিত জীবন, তারপরে তিনি কি কি গ্রন্থ রচনা করছেন, এই যেগুলো আমরা জানলাম এগুলো থেকে কি করতে পারে? আমাদের বহু নির্বাচনী প্রশ্ন মধ্যে আসবো। তখন আমরা যদি বইটা ভালো করে করি তাহলে আমরা ঠিক চিহ্ন অর্থাৎ বহু নির্বাচনী যে কোনো প্রশ্নটা আসুক আমরা সেটা উত্তর করতে পারবো। তাহলে তোমরা জানি বইটা সম্পর্কে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করলাম, তুমি অবশ্যই সেটা একটা আবার বই খেলে সেটা দিবা। এখন আমরা এই গল্পে তো শব্দের অর্থ আছে সে সম্পর্কে আমি তোমাদের কিছু বলবো, কয়েকটা শব্দার্থ বলে যাতে তোমাদের এই সম্পর্কে আরো সুস্পষ্ট হয়। এখন আমরা সেই শব্দগুলো প্রভু অর্থ কি? প্রচুর, অর্থাৎ আমরা যে গল্পের মধ্যে বলছি যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাবা প্রভু নির্লস, ঝাড় অলসতা নেই। তাহলে আমরা এই যে গল্পটা বলছি নির্লস অলসতা নেই, বেগম রোকেয়া এই গল্পের মধ্যে আমরা তার কোনো অলসতা করতে পারি নাই, সে নির্লস
অর্থাৎ অলসতা না করে সে সারা জীবন পরিশ্রম, যতদিন তিনি জীবিত ছিলেন পরিশ্রম করেছেন, সে কারণে তিনি এই সাফল্যের সর্বাংশ করে আহরণ করতে পেরেছে। ভূ সম্পত্তি অর্থাৎ জমি জমা, অর্থাৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের বাবা অর্থাৎ তিনি জমিদার ছিলেন। তাদের বাবার যে পৈতৃক বাড়ি সেটা ছিল 3.5 বিঘা জায়গা, সেখানে তার বাবা ছিল ভূ সম্পত্তির মালিক। অগ্রদর্শ অর্থাৎ এই যে আমরা আজকে এই যে লেখাপড়া করে তোমাদের এই যে সামনে এসে দাঁড়াইতে পারছি, তোমরা লেখাপড়া করতেছি, এই যে আমাদের যে সুযোগটা করেছে এটাকে সৃষ্টি করেছে নারীদের শিক্ষার পথ প্রদর্শক, সেগুলো এবং রোকেয়া সাখাওয়াত। সেই কারণে তাকে কি বলা হয়েছে অগ্রদর্শ। তিনি আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, আবার সেই পথ ধরে কি করতে পেরেছি, আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি। সামাজিক প্রতিষ্ঠা, সমাজের গৌরবময় অবস্থান, সমাজের গৌরবময় অবস্থান অর্থাৎ বেগম রোকেয়া এখন সমাজে সর্বক্ষেত্রে তার অবস্থান গৌরব। তাকে নিয়ে আমরা বিভিন্ন গল্প করতেছি, উপন্যাস করতেছি, নাটক করতেছি। এটাকে গৌরবের না যে একজন নারী হয়ে উঠছে, অনেক কিছু করতে পারছে, মহিলাদের জন্য সে কত কিছু ব্যবস্থা করতে পারছে। শোচনীয়, খুব দুঃখজনক অর্থাৎ কি এই বেগম রোকেয়ার জন্ম যে সময় দিয়েছিল সে সময় খুব শোচনীয়, অর্থাৎ নারীদেরকে অবহেলার চোখে দিতে হবে, পর্দা কথা ছিল বেশি, যে সে তারা গৌরব থেকে বাড়ি হতে পারবে না। এই শোচনীয় অবস্থার মধ্যে থেকেও তিনি কি করছেন, লেখাপড়া চালিয়ে জীবনের সফলতা আনতে পেরেছেন। প্রবল, প্রচন্ড, তীব্র, প্রবল এই যে শোচনীয় অবস্থা, তারপরে সেই শোচনীয় অবস্থার মধ্যে থেকেও তিনি কি করতে পেরেছেন, প্রচন্ড তার মনের মধ্যে প্রচন্ড আগ্রহ ছিল যে আমার ভাইয়েরা কি করছে, তার বাবা তাদেরকে উচ্চ শিক্ষার জন্য কলকাতা সিরিয়াস করেছে, তাহলে আমরা পাবো না। সেই সুবাদে তার আগ্রহ অনুসারে তার ভাই তাকে বিভিন্ন শিক্ষা তার মধ্যে প্রচন্ড আগ্রহ ছিল, ইচ্ছা, অনুপ্রেরণা, উৎসাহ, আগ্রহ ছিল তার মধ্যে প্রচন্ড, তারপরে প্রবল, তীব্র আগ্রহ। এই শব্দগুলো অনুপ্রেরণা, আমার তার মধ্যে যে কাজে তুমি করতে যাবে না তোমার মধ্যে কি থাকতে হবে, অনুপ্রেরণা। এই বিভিন্ন মাঝেও এই অনুপ্রেরণাটা বিদ্যমান ছিল। খণ্ডবাদ, এখানে যে খণ্ড করেছে যে বেগম রোকেয়া সম্পর্কে আছে, তার যে বিভাগে করেছে এবং কি খণ্ড মধ্যে ভাগ করতে এখানে ছেলে মেয়েদের যে তফাৎ সেটাকে জানা গেছে, এখানে মেয়েদেরকে অবহেলা করেছে, কিন্তু বেগম রোকেয়া সেটা করেনি, যে ছেলে মেয়ে সবাই লেখাপড়া শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য গৌরব হয়ে আনতে পারে। উন্নতির পক্ষে সে সময়ে তার পরিবারের কিছু লোক পক্ষে ছিল, দেশের জন্য তার পক্ষে ছিল কোন শিক্ষার জন্য, ইংরেজি আলো পাস, কিন্তু বাংলা শিক্ষার প্রতি তার আগ্রহ ছিল না। কিন্তু তিনি বাঙালি নারী, এটা সে বাংলা শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ হয়ে সে বাংলা শিক্ষা শিক্ষিত হয়ে আমরা বাঙালি নারীরা স্থানীয় অনুকরণীয় শিক্ষা শিক্ষিত হয়ে আমরা অনেক অগ্রসর হতে পেরেছি। তাহলে এই যে মহিষী নারী নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তার জীবনী সম্পর্কে আমরা বললাম, তার গল্প সম্পর্কে বললাম, যিনি লিখছেন সেলিনা হোসেন তার সম্পর্কে আমরা বললাম। তাহলে তোমরা দেখো এখানে কিন্তু আমরা 2 জন লেখিকার সম্পর্কে, কারণ সেলিনা হোসেন একজন লেখিকা, রোকেয়া সাখাওয়াত হোসেন লেখিকা। সেলিনা হোসেন রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি লিখছেন, তাহলে আমরা সেলিনা হোসেনের মাধ্যমে করতে পারলাম রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবনী সম্পর্কে। আর সেলিনা হোসেন সম্পর্কে আমরা যে জন্ম পরিস্থিতি সম্পর্কে কিছু জানতে পেরেছি। তাহলে অবশ্যই তোমরা কি করবে, এইবার সমাপ্ত প্রোগ্রাম আবার বলছি যে তোমরা ভালোভাবে যে বাংলা প্রথম পত্র সপ্তমার যে পাঠটা আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম, এটা তোমরা বাড়িতে আরও ভালো করে পড়বে এবং যাতে যে কোনো সৃজনশীল আসুক, ঠিক চিহ্ন আসুক, তোমরা সুন্দরভাবে স্পষ্টভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, যাতে তোমাদের কোনো সমস্যা
যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার কাছে অনলাইনে বা যে কোনোভাবে তুমি আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তোমরা অনেক সময় স্কুলে আসো, সেখানে এসে আমাদেরকে প্রশ্ন করে উত্তরগুলা সমাধান পেতে পারো। তাহলে আমরা আজকে এই যে ক্লাসগুলা করলাম, তোমরা মনোযোগ সহকারে অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে, যাতে তোমাদের কিছুটা হলে, কারণ এই যে করোনা উপস্থিতিতে আমরা ক্লাস নিতে পারতেছি না, তোমরা বাড়িতে অবস্থা আছো, তাহলে সেখানে ওই অবস্থায় থাকবে, কারণ করোনা মহামারী কিন্তু আরও ব্যাপক, দিন দিন আরও বেড়ে চলছে। তোমরা এদিক সেদিক রান্না করে বাড়িতে বসে কী করবে, লেখাপড়া করবে। আর আমাদের ছাত্রছাত্রী যারা আছে যথাসময়